এই ধরনের অ্যাক্রিলিক পেন্টিংয়ের জন্য ফার্স্ট কি প্রয়োজন? এই স্কালটা ইম্পর্টেন্ট মুখের যে কোনো ড্রয়িং করার জন্য। আজ যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো এটা 3টে পার্টে আসবে। ফার্স্ট পার্ট মানে আজকের ভিডিও, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে আমরা ব্লক করি, যে কোনো একটা ব্লক, এই ব্লক থেকে কিভাবে আমরা খুব ইজিলি পেন্টিং করতে পারি। প্রথমেই বলি কি পেজ ইউজ করছি। না, এটা পেজ না, এটা ক্যানভাস রোল থেকে আমি এভাবে পেজের মতো করে কেটে নিয়েছি, তারপর বোর্ডে আটকে নিয়েছি মাস্কিং টেপ দিয়ে। দেখো, প্রতিটা ড্রয়িংয়ের বেসিকটা জানা খুব দরকার। ড্রয়িংয়ের বেসিক অনেক রকম হয়। যদি হেডের ক্ষেত্রে বলি, লুমিজ মেথড হয়, ব্লকিং প্রসেসে হয়, তো অনেকভাবে ছবি আঁকা যায়, অনেকভাবে তুমি একটা ড্রয়িংকে কমপ্লিট করতে পারবে, ড্রয়িংয়ের বেসটাকে বুঝতে পারবে। তবে আমি যেটা মনে করি, ব্লকিং সবথেকে সহজ একটা পদ্ধতি, সব থেকে সহজ। সেখানে কিছু বোঝার নেই, কোনো অঙ্ক নেই, কিচ্ছু নেই। শুধু কি আছে? দুটো জিনিস, এক স্ট্রেট লাইন, দুই অ্যাঙ্গেল। তারপর তোমাকে বুঝতে হবে তুমি কোথায় কতটা ডিস্টেন্স অনুযায়ী তুমি ছবিটা আঁকছো। যেমন ধরো, এখানে যে আমি প্রথমে মিনিয়নটা আঁকছি, প্রথমে আমি দেখে নিয়েছি যে কতটা বড় হতে পারে মিনিয়নটা, পেজ হিসেবে বা ক্যানভাস হিসেবে যাই বলো না কেন। পাশেই আমার ছবিটাও আছে, তো ছবি হিসেবে আমি দেখে নিলাম যে আমি কতটা বড় মিনিয়নটাকে করতে চাই। তার প্রথমে দাগ নিয়ে নিলাম ওপর থেকে, আর নিচে দাগ নিয়ে নিলাম। আমার পেজ হিসেবে আমি যতটা বড় করছি সেই হিসেবে মিনিয়নের যে চোখটা আছে, চোখটা কতটা বড় আছে তার একটা দাগ নিয়ে নিলাম। তার নিচে যে মুখটা আছে, সেই চোখের নিচ থেকে পুরো মিনিয়নটার মধ্যে মুখটা কোন পার্টে আছে তার দাগ আছে, দেখো। ঠিক আছে, এত ছোট 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 জিনিসগুলোকে অবজার্ভ করতে হবে। দেন তুমি ইজিলি এখানে যে জ্যাকেটের মতো অংশটা আছে, জ্যাকেটের পোর্শনটা কোথাটায় আছে, সব কিছু জিনিস যদি তুমি একটু ভালো করে স্টাডি করতে পারো, একটু ভালো করে অবজার্ভ করতে পারো, দেন শুধুমাত্র স্ট্রেট লাইন আর অ্যাঙ্গেলের মাধ্যমে ইজিলি এই ধরনের ড্রয়িং তুমিও করতে পারবে। ছবি এঁকে চলা আর ছবি আঁকতে আঁকতে ইমপ্রুভ করা দুটো আলাদা জিনিস, আর ইমপ্রুভ করাটা খুব দরকার। একটু বুঝিয়ে বলি। তুমি ধরো 6 মাস 1 বছর ছবি আঁকছো, ছবি আঁকতে আঁকতে দেখছো তুমি আগে যা আঁকতে এখনও তাই আঁকছো, তার মানে তোমার ইমপ্রুভমেন্ট আটকে গেছে। তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে কারো গাইডেন্স নিতে হবে, কারণ তুমি একভাবে ছবি তো এঁকে যাচ্ছ, প্র্যাকটিস তো করে যাচ্ছ, কিন্তু নতুন কোনো ট্রিক্স বা নতুন কোনো ইমপ্রুভমেন্ট অ্যাড করছো না, যার জন্য ছবিটা ইমপ্রুভ হতে পারে। সেটা খুব দরকার। কাজ করতে করতে সবসময় যদি মনে হয় কখনও তুমি আটকে গেছো, সবসময় পিছিয়ে এসে শেখার চেষ্টা করো, তারপর আবার এগিয়ে যাবে। এখানে দেখো, আমি মোটামুটি ড্রয়িংটা ব্লক হিসেবে, লাইট ডার্ক হিসেবে কমপ্লিট করে নেওয়ার পর এবার আমি ডার্ক আর লাইট ভ্যালুটাকে অল্প করে একটু ধরার চেষ্টা করব। চোখের ভেতরের পোর্শনটা ছাড়া এখানে খুব একটা হোয়াইট পার্ট নেই। চোখের ভেতরেও যদিও গ্রে পার্ট আছে, আর ওপরের দিকে, মাথার ওপরের দিকে যে তুলোর পোর্শনটা আছে একটু ছিঁড়ে গেছে, সেই পোর্শনটাই একটু জাস্ট হোয়াইট আছে, বাকি পুরোটাই অফ হোয়াইট। তো সেই রকমই আমি একটা শুধুমাত্র ব্রাউন কালার দিয়ে চেষ্টা করব ডার্ক, মিড টোন আর লাইট টোনটাকে ক্যাপচার করতে। এবার এটা কেন করতে হবে? যখন আমরা কোনো কালার করি, কালার করার আগে আমাদেরকে মনোক্রমে কাজ করতে হয়। কেন করতে হয়? মনোক্রম স্টাডি করলে ভ্যালু স্কেল সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাওয়া যায়। এখানে যখন আমি ব্রাউন কালারটা ইউজ করছি, যেখানে আমার লাইট আছে মনে হচ্ছে, সেখানটা আমি হোয়াইট পার্ট আপাতত ছেড়ে দিচ্ছি, আর যেখানে ডার্ক পোর্শন রয়েছে, দেখো এই যে শ্যাডো পার্টটা যেখানে রয়েছে, সেইখানে আমি ব্রাউন কালার ইউজ করছি, বাট অল্প একটু জল মিক্স করে, যাতে খুব ডার্ক না হয়ে যায়, যাতে আমি ওটা কন্ট্রোল করতে পারি। যেখানে আমি ডার্ক চাইবো সেখানে আমি র কালার অল্প একটু ইউজ করতে পারি, জলের পরিমাণটা কমিয়ে, জলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে আপাতত আমি ব্রাউন কালারটা দিয়ে করছি। তার কারণ, আমি যদি এটা চাইতাম যে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে বা শুধু মনোক্রোম করতে সেইভাবে, তাহলে অনেকভাবে করা যেত। কিন্তু যেহেতু আমি কালার করব, আমার জাস্ট বোঝা দরকার যে এখানে লাইটের পার্সেন্টেজটা কতটা হতে পারে বা ডার্কের পার্সেন্টেজটা কতটা হতে পারে, তার জন্যই শুধুমাত্র আমার এখানে কালারটা দরকার। সেই জন্য আমি এখানে অল্প একটু জাস্ট ভ্যালুটা ধরার চেষ্টা করছি বেসিক্যালি। ঠিক আছে, তোমাদেরকে একদম পুরো রিয়েলিস্টিকভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তারপর আবার দরকার নেই, অতটা করারও দরকার নেই, যাতে তোমরা নিজেরা বুঝতে পারো যে তুমি যেটা চাইছো সেটা তুমি অবজার্ভ করতে পারছো কি না। যদি সেটা অবজার্ভ করতে পারো, তাহলে তুমি কালারেও সেই অবজারভেশনটা লাগাতে পারবে। এই জিনিসটা একটু বুঝে নিলে ইজিলি তোমরা যা খুশি করতে পারবে। এখানে দেখো যে এখানে যে চশমার যে বেল্টটা আছে, শ্যাডো পার্টে তো ডার্ক হবেই, কিন্তু চশমার বেল্টটা তুলনামূলকভাবে বেশি ডার্ক, কারণ কালো। তোমরা কিন্তু সেটাও ফিল করতে পারবে। এখানে যে শ্যাডো পার্টটা ছিল তার থেকে কিন্তু বেল্টটা তুলনামূলক আমি ডার্কে রেখেছি। আর যেরকম আমি বলেছিলাম যে সাদা কোথাও খুব একটা থাকবে না,
সেই সাদা আমি কোথাও খুব একটা রাখছিও না, আমি জাস্ট ধরার চেষ্টা করছি ডার্ক আর লাইটটা, তার সাথে চেষ্টা করছি যতটা সম্ভব ওইখানে যে লাইটটা দেখতে পাচ্ছি সেই লাইটটাকে যেন আমি অবজার্ভ করতে পারি। দেখো সেই তুমি অবজারভেশনটা এখানে পাবেও, ডার্কের পোর্শন, রিফ্লেক্টেড লাইটের পোর্শন। রিফ্লেক্টেড লাইটটা কোথায়? এই যে জ্যাকেটের পার্টটা, জ্যাকেটের যে ডার্ক পার্টটা তার ঠিক ওপরে অল্প একটু রিফ্লেক্টেড লাইট আছে, তারপর আবার ডার্ক আছে, দেন ওপরের দিকে লাইট পোর্শন আছে। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি দেখে তোমরা একটু অবজার্ভ করো যে কোনো কাজ, তোমাদের মনে হয় না যে খুব ইজিলি তোমরা কাজ করতে পারবে? হলুদ একটা টোন, আবার ব্লু একটা টোন, আর ব্ল্যাক একটা টোন। হলুদের থেকে ব্লুটা অল্প একটু ডার্ক হবে, ব্লুয়ের থেকে ব্ল্যাক তার থেকে অল্প একটু ডার্ক হবে, সেটাই আমি অবজার্ভ করার চেষ্টা করছি। যদি চোখের যে বেল্ট দেখো, এই যে দেখো এখানে চোখের বেল্টে হাত দিলাম, তার থেকে কিন্তু এইখানে আমাকে অল্প একটু লাইট করতেই হবে। ছবি আঁকা শেখা আর ছবি আঁকা শেখানো দুটো আলাদা জিনিস, আর আমি দুটোর কোনোটাই ঠিকভাবে করতে পারি না। আমিও তোমাদের মতোই একটা স্টুডেন্ট যে চেষ্টা করছি একটু ছবি আঁকা শিখতে আর তোমাদেরকে শেখাতে। তো আশা করছি তোমরা আমার সাথে রিলেট করতে পারবে। শুরুর সময় আমরা যখন ছবি আঁকতে শুরু করি তখন আমাদের খুব বেশি রিয়েলিস্টিক আঁকতে পছন্দ হয়, কারণ আমরা আমাদের আশেপাশে দাদা দিদি বন্ধু বান্ধবীদেরকে ওই ধরনের ছবির প্রশংসা করতে শুনে থাকি। আবার অনেক সময় কমিশন ওয়ার্কও আসতে থাকে এই ধরনের কাজ পোস্ট করলে, তার জন্য আমাদের ওই দিকে চাহিদাটা বেড়ে যায়, ওই দিকটা ভালো লাগা চলে আসে। কিন্তু তোমরা যদি একটু ভালো করে কাজ করো, তোমাদের অডিয়েন্স যখন চেঞ্জ হবে তখন তোমরা দেখবে ওই রিয়েলিস্টিক ছবি আর তোমাদের আঁকতে পছন্দ হবে না, ভালোই লাগবে না। তোমাদের মনে হবে যে একটু ভালো করে স্টাডি করি, একটু ভালো করে বুঝি, ভ্যালু স্কেলটা ধরার চেষ্টা করি, তারপর নিজের মতো অ্যাপ্লাই করার চেষ্টা করি, নিজের মতো একটু খেলতে চেষ্টা করি। সেটা আসবে পরে। একটা আর্টিস্ট বা আমরা যারা ছবি আঁকি, আমরা সব থেকে বেশি আগে কিন্তু অন্যের প্রশংসাটাই পছন্দ করি। কিন্তু তার মানে এটা না যে তুমি শুধু প্রশংসা করেই চলে যাবে, তোমাকে তার মূল্যও দিতে হবে। বাট সবসময় না মনে হয় যে আমি যেই ছবিটা আঁকছি আমার কি ভালো লাগছে, আমি অন্যের কথা জানি না, বাট আমি টাকার কথাটা আগেই যা বলার বলে নিলাম। বাট তারপর কাজ শুরু করার পর তারপর আমি আর টাকার কথাটা ভাবি না। যে আমি সাপোজ ধরো কোনো একটা কাজ আমি 50 টাকাতে করছি, হয়তো সেই কাজটা করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি 100 টাকা বা 1000 টাকার খাটনি খেটে নিলাম। প্রথমেও আমার মনে হতো কাজটা ঠিকভাবে করি, সেই কাজটা থেকে আরও কয়েকজন মানুষ আসবে। এখনও আমার সেই মেন্টালিটাই আমি রাখার চেষ্টা করি যে কাজটা ভালো করে করব, টাকার কথা আগে বলে নেব, হয়তো সেইটা থেকে আমি শিখতে পারবো যে এত কম বলা, এত কম টাকা বলা উচিত না। বাট পরেরটার ক্ষেত্রে আমি সেটা মেনটেন করব যাতে টাকার বিষয়ে আমাকে সেই ব্যাপারটা না আসে। বাট যখন যেই কাজটা করব, যদি মনে হয় যে হ্যাঁ ওই কাজটা করতে গিয়ে আমার প্রবলেম ফেস হচ্ছে, তার মানে এটা না যে আমি কাজটাতে কোনো কম্প্রোমাইজ করব। এই জিনিসটা আমি জানি তোমরা এখন যারা দেখছো তোমরা সবাই বেশিরভাগই স্টুডেন্ট, তোমরা শিখতে চাইছো, তোমরা ছবি আঁকতে চাইছো। এখানে আমি আমার প্রমোশন করার জন্য বলছি না যে আমি এভাবে কাজ করি, এভাবেই করব, কারণ এইখানে তোমরা যারা আছো এখানে কেউ আমাকে কমিশন ওয়ার্ক দেওয়ার জন্য নেই, তোমরা এখান থেকে শেখার জন্য আছো। আমি তোমাদের মেন্টালিটি তৈরি করার চেষ্টা করছি এখানে, যে ছবি যখন আঁকবে সব সময় ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, তারপর টাকা। এটা তোমার ক্ষেত্রে তোমার জন্য কাজে লাগবে, ভবিষ্যতে লং টার্মে তোমাকে এগিয়ে নিয়ে যেতে কাজে লাগবে। হ্যাঁ টাকা দরকার, আমিও জানি, আমারও টাকা দরকার, সবার টাকা লাগে, কিন্তু সেটা কাজের শুরুতেই তুমি ডিসকাস করে নেবে। যখনই যেইভাবেই তুমি কাজ করো, সেটা ওয়াল পেন্টিং হোক, সেটা নর্মাল ক্যানভাস পেন্টিং হোক, তুমি যা খুশি হোক না কেন, তুমি শুরুতেই বলে নাও তোমার যা লাগবে, তুমি সেটা বলে নাও, তাতে কাজ হলো না হলো। বাট সেখানে কম্প্রোমাইজ করে তুমি ছবিটাতে কম্প্রোমাইজ করবে, সেটা করো না। সেই ধরনের কাজ আমার মনে হয় না করাই ভালো। সেখানে তুমি 500 টাকা নাও, 5000 টাকা নাও, 50,000 টাকা নাও, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। বা ছবি আঁকাতে আমার মনে হয় কম্প্রোমাইজ না করলে তুমি অনেক দূর এগোতে পারবে একটা ভালো মাইন্ডসেট নিয়ে। এখানে একটা জিনিস বোঝার আছে যে আমি যেই পোর্শনটাই কালার করছি আমাকে দেখতে হবে যে অবজেক্টটা যদি ডার্ক থাকে আমাকে ব্যাকগ্রাউন্ড লাইট রাখতে হবে, অবজেক্ট যদি লাইট হয় আমাকে ব্যাকগ্রাউন্ড ডার্ক করতে হবে। আবার সেই ব্যাকগ্রাউন্ড এখানে দেখো 3টে পার্ট আছে, ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড মিলে 3টে পার্ট আছে।
সেই 3টে পার্ট আমি কিভাবে ব্যালেন্স করব সেটা আমার উপর ডিপেন্ড করছে। আমাকে দেখতে হবে যে লাইট যে আমি চাইছি, অবজেক্টে যদি লাইট চাই আমি, তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড ডার্ক করতে হবে। আবার ব্যাকগ্রাউন্ড যদি খুব ডার্ক করে দিই, সামনের যদি ফোরগ্রাউন্ডেও ডার্ক থাকে তাহলে সেটা মিশে যাবে। তাহলে কি করতে হবে, যদি সামনের ফোরগ্রাউন্ডে ডার্ক থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড আমাকে তার থেকে তুলনামূলকভাবে লাইট করতে হবে, কিন্তু মেইন অবজেক্টের থেকে ডার্ক করতে হবে। তো টুকটাক এই ক্যালকুলেশনগুলো আমাদেরকে করে নিতে হবে যখন আমরা কাজ করব, আর আমি জানি তোমরা সেটা খুব নিজেরা সেটা করে নিতে পারো। এবার এইখানে যখন আমি কাজ করছিলাম, এখানে দেখো আমি একটু স্প্রে করছি, জলে স্প্রে করছি, ওয়াটার স্প্রে। তারপর আমি এখানে কালার চাপাবো, যাতে আমি যেই হালকা টোনটা চাইছি সেই হালকা টোনটা আনতে পারি। এটা কালারেও সম্ভব, হোয়াইট মিক্স করে যখন করব, বাট যেহেতু আমি একটা সিঙ্গেল কালার দিয়ে কাজ করছি, তার জন্য আমি প্রথমে জলের স্প্রেটা করে নিলাম। তারপর এখানে দেখো অল্প একটু কালার দিয়ে আমি চেষ্টা করছি কাপড়ের যে ব্যাপারটা সেই ব্যাপারটা ফিল করতে। তো এই কাজটা যখন শেষ হবে, তখন তোমরা কাজ যখন এগোবে সেই সময় তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে, যেগুলো হয়তো তোমাদেরকে কাজ করতে ইমপ্রুভ করবে, বা তোমরা হয়তো তোমাদের জানা ছিল না সেইগুলো জানতে, বা অ্যাক্রিলিক করা কিভাবে যায়, অ্যাক্রিলিকের শুরুটা কিভাবে হয়, অ্যাক্রিলিক ফিনিশ কিভাবে করতে হয়, সেটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। কারণ এটা ক্যানভাসে করছি, ক্যানভাসের যে একটা টেক্সচার থাকে, অনেক সময় কি হয় ক্যানভাসের টেক্সচারটা ঢাকা যায় না, সাদা সাদা ফোটা ফোটা ভেতর থেকে চলেই আসে। সেই জিনিসগুলো আমি চেষ্টা করব তোমাদেরকে পার্টভাবে ভালোভাবে বোঝাতে। তো আরও অনেক কিছু থাকবে, পরপর আমরা কাজ করব। এখানে দেখো আপেলের কালারটা করছি, কালারটা করার সময় এখানে কিন্তু প্রথমে আমি যে ডার্ক পার্টটা ছিল সেই ডার্ক পার্টে প্রথমে কালার দিয়েছি, তারপর আস্তে আস্তে লাইট টোনে কালার চাপাচ্ছি। কালার বললে ভুল হবে, কালারের সাথে জলের ভাগ বেশি মিক্স করেই চাপাচ্ছি, যাতে লাইটের যে ব্যাপারটা সেই লাইটের পোর্শনটা রেখে তারপর ডার্কের ব্যাপারটাও আমি বোঝাতে পারি। আমি যদি পুরোটাই, যেহেতু রেড এর থেকে অনেকটা ডার্কে হতো, যেহেতু আপেল, তো এখানে কিন্তু ছবিটা আছে হলুদ, তোমরা যদি ছবিটা অবজার্ভ করো, বাট মেন ছবিতে আমি ওটা কালারটা চেঞ্জ করে নিয়েছি আমার সুবিধার জন্য। কারণ মিনিয়নটাও হলুদ আর আপেলটাও হলুদ, আমার খুব একটা ভালো লাগছিল না, তার জন্য আমি নিজের ভালো লাগার জন্য ওটাকে চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। আমি জানি তোমাদের কিছুটা হলেও ড্রয়িং করতে হেল্প করবে। কোনো অবজেক্ট তোমরা কীভাবে ড্রয়িং করো, বরাবরই আমি প্রতিটা ভিডিওর ক্ষেত্রে ড্রয়িংয়ের ওপর খুব বেশি জোর দিয়ে থাকি, আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি ড্রয়িংয়ের ওপর খুব বেশি জোর দিয়ে থাকি। তো ড্রয়িংটা যে কোনো কাজের সবথেকে আগে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যেই কাজটা করছি আমি সেই ড্রয়িংটা পারফেক্ট করতে পারছি কিনা। এখানে দেখো যেই কাজটা তুমি দেখছো ড্রয়িংটা ঠিকঠাক লাগছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, তারপর আমরা কাজের মধ্যে এগোবো। ব্যাকগ্রাউন্ড আমি এখানে মোটামুটি লাইট রেখেছি, কাজ যখন কালার করবো তখন অল্প একটু গ্রে চাপিয়ে দেবো, সেটা তোমরা কাজ করতে করতে দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতজনের এটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছে আমার ভিডিওটা। আর যদি খুব ভালো লেগে থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের সকলের রিপ্লাই করতে। দেখা হচ্ছে পরের এক ইনফরমেটিভ ভিডিওতে, এরই নেক্সট পার্ট আসতে চলেছে। বাই।